আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সেভেনের শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। একই সঙ্গে 15 নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত 3টি নির্বাচনে দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের বাদ দিয়ে 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র, জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতি উপদেষ্টার পাশাপাশি নির্বাচন কমিশন সচিব, পুলিশ, বিজিবি ও র্যাবের মহাপরিচালক সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে নানা নির্দেশনা জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব। তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে নির্বাচন প্রস্তুতি, আর নির্বাচন ঘোষণা আসতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি কর্মকর্তাদের নির্বাচনকালীন পদায়ন। তবে গত 3 মেয়াদে শেখ হাসিনার নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এমন কাউকে নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি। যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়, এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন, এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। প্রেস সচিব বলেন, নির্বাচন বানচালে অনলাইন অফলাইনে তৎপরতা চালাতে পারে স্বৈরাচারের দোসরেরা, তবে তাদের প্রতিহত করতে সচেষ্ট সরকার। আর নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য। 92,500 মতো ডিপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। গণমাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইউএনের রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই 21শ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত্য কমিশনের বিএনপি নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। প্রয়োজনীয় সংস্কার করে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না দিলে তার জন্য উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ লক্ষ্য করা গেছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই দিন যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে। জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, বিএনপি মহাসচিব বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত না হলে তার জন্য সরকারকেই জবাবদিহি করতে হবে। নির্বাচন দেরি হলে বাড়বে সংকট। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এদিকে রাজধানীর গুলশানে এক সেমিনারে সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে, যা জাতির উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই
আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে, নির্বাচন ইশতেহারে উল্লেখ করবে। আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে, সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে। বর্তমান সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি, বলছেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, এর জন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য সমাধান হিসেবে নভেম্বরের শেষের দিকে গণভোটেরও দাবি জানান তিনি। আর নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত 8টি ইসলামী দল। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে যান কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা ও সংস্থাটির প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। এ সময় আধা ঘন্টারও বেশি সময় বৈঠক করেন তারা। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দলটির নায়েবে আমির। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। গণভোট সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত 8 দল। সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে সংকট তত ঘনীভূত হবে। আমরা আজকে এই 8টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এ সময় 5 দফা দাবিতে 30 অক্টোবর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান ও 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি দেবার কথাও জানান দলগুলোর নেতারা। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারে রোডম্যাপ ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরে দলের সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে ঢাকায় দলের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন করলে কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে। রংপুর প্রতিনিধি এ কে মইনুল হকের সাথে নিয়ে রিপোর্ট করছেন নূর হোসেন। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে রংপুর বিভাগের 8 জেলা ও মহানগর শাখা নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভা শেষে ব্রিফিংয়ে রংপুর অঞ্চলের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকারের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেশিত করার জন্য। ফলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে, এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলো আছে। এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের বিল প্রকাশের পরই সনদে এনসিপি স্বাক্ষর করবে বলে জানান নাহিদ ইসলাম। সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলেও জানান তিনি। যে আমরা চাই দ্রুতই এই জুলাই সনদের বিষয়ে জনগণের কাছে নিশ্চয়তা তৈরি হোক, এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে এই আদেশটি জারি করবেন। মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। এদিকে রাজধানীতে সনদ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের মতো বিভক্তি চায় না এনসিপি। গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড তাদের একটা সাইড রয়েছে।
কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম, কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল না, এটার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটি। দলীয় অবস্থান প্রত্যাহার করে দেশের স্বার্থে ঐকমত্য কমিশনের সুপারিশ মেনে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ প্রণয়নে যতটুকু রাজনৈতিক ঐক্য হয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। জানান, কোনো বিশেষ দলের পক্ষে নয় বরং দেশের মানুষের স্বার্থেই জুলাই সনদ রচনা করা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইউথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার শীর্ষক এই সেমিনারে আরও অংশ নেন ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর প্রতিনিধি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এ সময় অংশ নেওয়া তরুণ প্রজন্মের নানা প্রশ্নের উত্তর দেন বদিউল আলম মজুমদার। তরুণদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে সেমিনারের শেষ দিকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আইনুল ইসলামকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ সহ অন্যান্য ছাত্র সংসদ প্রতিনিধিরা সেমিনার বর্জন করেন। তোমরা যদিও প্রায় সবাই একই ঘটনা, প্রায় সবাই, কিন্তু তোমরা একমত হতে পারবে না। It's like pulling the teeth. So we have tried our best. এবং আমাদের কোনো বেস্ট ইন্টারেস্ট নাই। Ainul Islam, who are the teacher of University of Dhaka, and we have the several document who was the follower of fascist army and who support the various steps which were done by Auli. He is present here. That's why we have to walk out from this session. জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বাস্তবতা নেই জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি হলে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে না। বিকেলে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তি যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে। আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় এসব করিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির আইনজীবী। আজ পঞ্চম দিনে বিএনপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবদিন। পরে রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 জন বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। মঙ্গলবার জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তার বক্তব্য শেষ করেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও 3 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম, দুদকের পক্ষে পুতুলের মামলার তদন্ত কর্মকর্তা আফরান জান্নাত কেয়া এবং মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে একই মামলার আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী 3 নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। বাংলাদেশ ও চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি অভিযোগ করেন রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না কিছু দেশ এবং সংস্থা। এছাড়াও তিস্তা প্রকল্পের বিষয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ফরমার অ্যাম্বাসেডার্স AOFA আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত 24 অক্টোবর ঢাকায় যুক্তরাষ্ট্র মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বাংলাদেশের প্রতিরক্ষা সহ নানান ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, বাংলাদেশ চীনের সম্পর্ক তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না। তিনি অভিযোগ করেন কোনো পরাশক্তি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে কেবল নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে। তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাংলাদেশ সরকারকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। In the face of great challenges, unseen, every decision made by Bangladesh are completely without dictation of any foreign elements. So that is my understanding. So China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. We support Bangladesh. আগামী 1 নভেম্বর থেকে একটি এনআইডির বিপরীতে 10টির বেশি সিম থাকলে সেগুলো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা। ডিসেম্বরের শেষ নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হবে। দুপুরে বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। গ্রাহকের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেছেন, এর মাধ্যমে অনিবন্ধিত বা অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে আসবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব বলেছেন, সরকার প্রতি বছর 500 কোটি টাকা রাজস্ব ক্ষতির শিকার হয় অবৈধ ফোনের জন্য। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এনআইআর এর মাধ্যমে নকল এবং অবৈধ ফোন ব্যবহার বন্ধ হবে বলেও জানান তিনি। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনস সমুদ্র উপকূল থেকে ট্রলারসহ 7 জন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে টেকনাফের কাউখালিয়া ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিনস দ্বীপের অদূরে সীতা নামক এলাকায় মাছ শিকার করছিলেন একটি ট্রলারের কয়েকজন জেলে। গতকাল সন্ধ্যার দিকে উপকূলে ফিরে আসার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিড বোট যোগে বাংলাদেশের জলসীমানায় ঢুকে অস্ত্রের মুখে 7 জন জেলে সহ ট্রলারটি নিয়ে যায়। বিষয়টি বিজিবি এবং কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় এবং মানব পাচারের শিকার 50 জনকে উদ্ধার করেছে র্যাব এবং কোস্টগার্ড। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গহীন পাহাড়ে অভিযান চালায় তারা। এ সময় র্যাবের একটি দল উত্তর শিলখালী পাহাড় থেকে 24 জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা। অপরদিকে টেকনাফের বাহারছড়ার এলাকা থেকে সমুদ্র পথে মালয়েশিয়া পাচারকালে নারী এবং শিশুসহ 26 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবলেও নিজের সেফ এক্সিটের দরকার নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সারা দেশের মেডিকেলগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য বছরে 24 কোটি টাকা সহায়তা করা হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, চট্টগ্রামে বিভিন্ন এতিমখানা এবং অনাথ আশ্রমগুলোতে 13,000 শিশুকে অর্থ সহায়তা এবং 97,000 প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 55তম ব্যবস্থাপনা দিবস। আয়োজনটি মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটিতে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, বিভাগের শিক্ষক, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা। 21 শতকে ব্যবস্থাপনা শিক্ষার গুরুত্ব ক্রমেই বাড়ছে, যা শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়তা করবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে উপস্থিত ছিলেন প্রশাসন বিষয়ক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দা সাইমা হক বিদিশা, একাডেমিক বিষয়ক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অনেকেই।
কোম্পানি ল প্র্যাকটিশনার্স সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোম্পানি আইনের উপর সেমিনার, ওরিয়েন্টেশন এবং আইন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ। বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনারটি। কোম্পানি আইন 1994 ধারা 228, 229, 233 এবং 241 নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। অংশগ্রহণকারীদের কোম্পানি আইন বিষয়ে দক্ষতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ায় পেশাগত জ্ঞান উন্নয়নে উৎসাহিত করা হয় এই অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান কি তা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানিতে তুলে ধরবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরাম কক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইন, বিচার, সংবিধান এবং মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এছাড়া সংগঠনের সদস্যদের হেলথ কার্ডও প্রদান করে এই প্রতিষ্ঠানটি। আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এই দাবি তোলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার এবং তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সকল গণহত্যা এবং গুমের বিচার করতে হবে। তারপর ফেব্রুয়ারি নির্বাচনের কথা ভাবা যাবে। মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের আগামী রাজনীতি হবে বাংলাদেশ পন্থার রাজনীতি। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিন্ডি, পিকিং কোনো পন্থার রাজনীতি বাংলাদেশে চলবে না। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির 19তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী সহ সাধারণ শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে রাজধানী কুলবিটরা গলফ ক্লাবে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিকূল পরিস্থিতিতে 175% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ায় পরিচালনা পর্ষদকে কৃতজ্ঞতা জানান বিনিয়োগকারীরা। এছাড়া সর্বাধুনিক প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।